স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন শিরোনামগুলো, এবারে বিস্তারিত। গাজা ইসরায়েলি জিম্মিদের মরদেহ হস্তান্তর নিয়ে নতুন করে ঘনীভূত হচ্ছে সংকট। হামাস আরও 2 জনের মরদেহ ফেরত দিলেও বাকিদের উদ্ধারে অপারগতা প্রকাশ করেছে। আর ইসরায়েলের দাবি, সব মরদেহ ফেরত না পেলে শান্তি চুক্তির পরবর্তী ধাপে যাবে না তারা। এদিকে হামাসকে নিরস্ত্র করতে মার্কিন সামরিক সহায়তার প্রয়োজন হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন মধ্যস্থতায় হওয়া চুক্তির আওতায় আরও 2 জন ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করল হামাস। তবে স্বাধীনতাকামী গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছে, গাজার ধ্বংসস্তূপের নিচ থেকে বাকি মরদেহগুলো খুঁজে বের করতে প্রয়োজন উন্নত সরঞ্জাম এবং যথেষ্ট সময়, যা এই মুহূর্তে তাদের কাছে নেই। হামাসের এই বক্তব্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী সামরিক বাহিনীকে একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন, যেন যুদ্ধবিরতি ভেঙে গেলে হামাসের বিরুদ্ধে চূড়ান্ত অভিযান শুরু করা যায়। তেল আবিব সাফ জানিয়ে দিয়েছে, চুক্তির আওতায় থাকা 28 জন মৃত জিম্মির সবাইকে ফেরত না পাওয়া পর্যন্ত শান্তি আলোচনার পরবর্তী ধাপে এগোনো হবে না। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, রেড ক্রসের মাধ্যমে মরদেহগুলো গ্রহণ করে শুরু হয়েছে শনাক্তকরণের কাজ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হামাসকে নিরস্ত্র করতে মার্কিন সামরিক বাহিনীর প্রয়োজন হবে না। তবে এই প্রক্রিয়ায় ইসরায়েলকে সব ধরনের সমর্থন দিয়ে যাবে ওয়াশিংটন। তার মতে, চলমান চুক্তির অংশ হিসেবেই হামাসের উচিত নিজেদের অস্ত্র সমর্পণ করা। নিবির আমিন, নিউজ 24। কয়েকদিনের সামরিক সংঘাতের পর কাতারের মধ্যস্থতায় 48 ঘন্টার অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান ও আফগানিস্তান, এমন ঘোষণা দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে নয়াদিল্লি প্রক্সি গ্রুপ হয়ে কাবুল যুদ্ধে জড়িয়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। হামলা পাল্টা হামলায় গেল কয়েকদিন ধরেই উত্তপ্ত পাকিস্তান আফগানিস্তান সীমান্ত। এর মধ্যেই কাতারের মধ্যস্থতায় 48 ঘন্টার অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে 2 দেশ। মঙ্গলবার রাতে কান্দাহার প্রদেশে তালেবানের গুরুত্বপূর্ণ অবস্থানে হামলা চালানোর পরপরই যুদ্ধবিরতির ঘোষণা দেয় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে সীমান্তে এখনও বিরাজ করছে থমথমে পরিস্থিতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একাধিক ভিডিওতে দেখা যায়, সীমান্তে বিশাল যানবাহনের লাইন। এখনও 2 দেশের সীমান্ত বন্ধ থাকায় ব্যবসায়ীরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানান পাকিস্তানের ট্রাক চালক নাকিবুল্লাহ। আজ তকরিবান 4-5 দিন প্রায় 4-5 দিন ধরে গেটটি বন্ধ। উভয় দিক দিয়ে সবজি এবং ফল আটকে আছে। আমাদের গাড়িতে চিনি বোঝাই। কল্পনা করুন, এটি যদি 5 দিন ধরে দাঁড়িয়ে থাকে তাহলে পুরো মজুদ গলে যাবে। আমরা উভয় দেশকে অনুরোধ করছি, দয়া করে সমাধান খুঁজুন। এটি আমাদের জন্য একটি বিশাল ক্ষতি। নয়াদিল্লির প্রক্সি গ্রুপ হয়ে ইসলামাবাদের সাথে সংঘাতে জড়িয়েছে কাবুল। জিও নিউজকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। এ অবস্থায় যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। এ সময় ট্রাম্পকে মধ্যস্থতার আহ্বানও জানান খাজা আসিফ। আফরিন মৌ, নিউজ 24। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার অভ্যন্তরে গোপন অভিযান পরিচালনার জন্য CIA কে অনুমতি দিয়েছেন। একই সাথে তিনি মাদক চোরাচালান বন্ধের অজুহাতে দেশটিতে স্থল হামলার পদক্ষেপ নেওয়ারও কথা বিবেচনা করছেন বলে জানিয়েছেন। ট্রাম্পের মন্তব্যের কয়েক ঘন্টার মধ্যে ভেনেজুয়েলা কড়া বার্তা দিয়ে বলেছে, কোনো সরকার পরিবর্তন বা CIA নিয়ন্ত্রিত কোনো অভ্যুত্থান হবে না। তারা সব দিক থেকেই আক্রমণ ঠেকাতে প্রস্তুত রয়েছে। ট্রাম্প প্রশাসন দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকেই যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা ক্রমই বাড়ছে। ক্ষমতায় ফিরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 18 শতকের বিদেশি শত্রু আইনের মতো আইন ব্যবহার করে যুদ্ধকালীন ক্ষমতা প্রয়োগের উদ্যোগ নিয়েছেন। সম্প্রতি ক্যারিবীয় অঞ্চলে নৌ হামলার পরে 2 দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। তার মধ্যে ট্রাম্পের এই উক্তি নতুন করে চাঞ্চল্য ছড়ালো। বুধবার ওভাল অফিসে ভেনেজুয়েলার CIA কার্যক্রম নিয়ে মার্কিন প্রেসিডেন্টকে সরাসরি প্রশ্ন করেন সাংবাদিকরা। ট্রাম্প ঘুরিয়ে উত্তর দিলেন, অস্বীকার করেননি। আমি নিজে এটা করতে পারছি না, তবে 2টি কারণ আছে।
প্রথমত, ভেনেজুয়েলা তাদের কারাগারগুলো খালি করে সব বন্দীকে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে। দ্বিতীয়ত, অনেক মাদক আসে ভেনেজুয়েলা থেকে, বিশেষ করে সমুদ্রপথে। স্থলপথেও বিপত্তি ঘটছে। But they know one thing and they all have the same thing in common. তবে ট্রাম্পের এই দাবির পক্ষে প্রমাণ খুবই সীমিত। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অপরাধী সংগঠন ট্রেন ডি আরাগুয়া সঙ্গে সরাসরি যুক্ত এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। ট্রাম্পের মন্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই কড়া বার্তা দিয়েছেন ভেনেজুয়েলা। প্রেসিডেন্ট মাদুরো ট্রাম্পের ঘোষণার পর তীব্র প্রতিক্রিয়ায় জানান, সিআইএ নিয়ন্ত্রিত অভ্যুত্থান ঠেকিয়ে দেওয়ার হুঁশিয়ারিও দায়িত্বে নেই। বলেন, কোনো সরকার পরিবর্তন হবে না। বিশ্লেষকদের মতে ভেনেজুয়েলার সিআইএ অভিযানের অনুমোদন ট্রাম্পের গোপন সামরিক পরিকল্পনার ইঙ্গিত বহন করছে, যেখানে প্রকাশ্যে তিনি শান্তির বার্তা দিলেও গোপনে আরো কঠোর পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছেন। চন্দ্রা, নিউজ 24। অবশেষে ট্রাম্পের কাছে হেরেই গেলেন নরেন্দ্র মোদী। রাশিয়া থেকে তেল কেনা বন্ধে রাজি হলো ভারত, এমনটাই দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। শুধু ভারত নয়, রাশিয়ার তেল কেনা বন্ধ করতে চীনের উপরও চাপ বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। তবে এরই মধ্যে ধীরে ধীরে রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে আনার বিষয়টি স্বীকার করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। अपने किसानों का हित। রাশিয়ার তেল কেনায় ভারতের ওপর যুক্তরাষ্ট্রের 50% শুল্ক আরোপের পর ঠিক এভাবেই হুঙ্কার দিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে নিজের অবস্থানে খুব বেশি দিন অনড় থাকতে পারেননি তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপে নতি স্বীকার করতে হলো ভারতের প্রধানমন্ত্রীকে। শেষ পর্যন্ত রুশ তেল কেনা বন্ধের প্রস্তাবে রাজি হলেন মোদী, এমনটাই দাবি করেন ট্রাম্প। এই উদ্যোগ মস্কোকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার একটি বড় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন তিনি। ভারত রুশ থেকে তেল কিনছে, তাতে আমি খুশি ছিলাম না। তবে তিনি আজ আমাকে আশ্বস্ত করেছেন যে তারা রাশিয়া থেকে তেল কিনবে না। তবে শুধু ভারতই নয়, চীনকেও তেল কেনা বন্ধে চাপ প্রয়োগের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। ভারত হঠাৎ করে রুশ তেল কেনা বন্ধ করতে পারবে না, তবে আমরা চীনকেও একই কাজ করাতে যাচ্ছি। এর মধ্যে ধীরে ধীরে রাশিয়ার থেকে তেল কেনা কমিয়ে আনার বিষয়টি স্বীকার করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। গণমাধ্যমের প্রতিবেদনের তথ্য মতে রাশিয়ার সবচেয়ে বড় রপ্তানি পণ্য তেল ও গ্যাস, যার প্রধান ক্রেতা হচ্ছে চীন, ভারত ও তুরস্ক। পুতিন তেল গ্যাস থেকে প্রাপ্ত অর্থ দিয়েই ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাচ্ছে এমন অভিযোগ তুলে ক্রেতা দেশগুলোর ওপর চাপ বাড়ান ট্রাম্প। এদিকে নয়াদিল্লি দীর্ঘদিন ধরে সস্তায় রুশ তেল কিনে আসছে। তবে বিশ্লেষকরা বলছেন, রুশ তেল কেনা বন্ধ করার ভারতের প্রতিশ্রুতিতে বিশ্বব্যাপী জ্বালানি কূটনীতিতে নতুন মোড় নেবে। আফরিন মৌ, নিউজ 24। অতীতে সব রেকর্ড ছাড়িয়ে গেছে প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিক্সের শেয়ারের দাম। সেমিকন্ডাক্টর শিল্পের ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় স্যামসাং এর শেয়ারে ঝুঁকেছেন বিনিয়োগকারীরা, যার ফলে বৃহস্পতিবার লেনদেনের শুরুতেই এর দাম 2% পর্যন্ত বেড়ে যায়। এক পর্যায়ে প্রতিটি শেয়ারের দাম 96,900 কোরিয়ান ইউনে পৌঁছায়, যা এ যাবৎকালের সর্বোচ্চ। এর আগে 2021 সালের 12 জানুয়ারি স্যামসাং এর শেয়ার 96,800 ইউনের রেকর্ড ছুঁয়েছিল। মালদ্বীপে বায়োমেট্রিক নিবন্ধনে বিলম্বে সংকটে পড়েছেন প্রবাসীরা। সংশ্লিষ্ট মন্ত্রণালয় কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, আগামী 15 নভেম্বরের মধ্যে বায়োমেট্রিক সম্পন্ন না করলে 27,000-এরও বেশি প্রবাসীকে দেশ ত্যাগ করতে হবে। অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে সরকারের এই উদ্যোগকে বলা হচ্ছে অপারেশন কুরাঙ্গি। এ পরিস্থিতিতে দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের দ্রুত বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট প্রদান সম্পন্ন করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন। মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। মালদ্বীপে কর্মরত বিদেশি নাগরিকদের জন্য শুরু হয়েছে বাধ্যতামূলক বায়োমেট্রিক নিবন্ধন কার্যক্রম। ন্যাশনাল সেন্টার ফর ইনফরমেশন টেকনোলজির তত্ত্বাবধানে দেশটির বিভিন্ন জব সেন্টারে উপস্থিত হয়ে কর্মীদের তথ্য হালনাগাদ বাধ্যতামূলক করা হয়েছে।
মুইজ্জব প্রশাসনের আগামী 3 বছরের মধ্যে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে একটি পূর্ণাঙ্গ কাঠামো বাস্তবায়নের লক্ষ্য নিয়েছে। ইতিমধ্যে 1,78,000-এরও বেশি প্রবাসী বায়োমেট্রিক সম্পন্ন হয়েছে। এই প্রক্রিয়ায় দ্রুত অংশ নিতে মালদ্বীপে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রম কাউন্সিলর মোহাম্মদ সোহেল পারভেজ। আমাদের অনুরোধ থাকবে আমাদের প্রবাসী বাংলাদেশি যারাই আছেন তাদেরকে অবশ্যই এই সময়ের পূর্বেই মালেতে যে তাদের সেন্টারটি রয়েছে সেখানে গিয়ে আপনাদের বায়োমেট্রিক তথ্যটা সেখানে অন্তর্ভুক্ত করবেন, যাতে করে কেউ আমরা এই কাজের আওতায় না পড়ি। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈধ কারণ ছাড়া নির্ধারিত সময় আগামী 15 নভেম্বরের মধ্যে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট প্রদান না করা হলে সংশ্লিষ্ট বিদেশি নাগরিকদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আপনারা সময় মতো বায়োমেট্রিকেশনটা কমপ্লিট করেন, যাতে আমরা সকল ধরনের আইনি জটিলতা দূর করতে পারি। মালদ্বীপ সরকারের নির্দেশ অনুযায়ী আমিও ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি এবং আমাদের কোম্পানি সবাই দিয়েছে। আমাদের এই ফিঙ্গারপ্রিন্ট করে নেওয়াটা প্রত্যেকের জন্য সেটা কর্তব্য। বায়োমেট্রিক তথ্য সংগ্রহের এই প্রক্রিয়া প্রবাসী কর্মীদের বিভিন্ন প্রশাসনিক সমস্যার স্থায়ী সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যুদ্ধ আর তীব্র বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত ইয়েমেন দেখছে নতুন দিনের স্বপ্ন। সংযুক্ত আরব আমিরাতের অর্থায়নে নির্মিত দেশের প্রথম বৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রটি দক্ষিণের বন্দরনগরী এডেনের লাখো মানুষের জীবনে এনেছে স্বস্তি। তীব্র গরমে যখন জনজীবন বিপর্যস্ত, তখন এই সৌরশক্তি হয়ে উঠেছে আশীর্বাদ, যা ঘুচিয়ে দিচ্ছে দীর্ঘদিনের ব্যবসায়িক লোকসানের দুঃসহ স্মৃতি। একসময় যেখানে দিনের বেশিরভাগ সময় থাকতো লোডশেডিং এর যন্ত্রণা, এডেনের সেই আকাশে এখন ঝলমল করছে সৌরশক্তির আলো। দেশটির প্রথম এবং সর্ববৃহৎ এই সৌরবিদ্যুৎ কেন্দ্রটি প্রায় 1,70,000 বাড়ির অন্ধকার দূর করছে। 120 মেগাওয়াটের এই প্ল্যান্ট যেন এক জাদুর কাঠি, যা নিমেষেই বদলে দিচ্ছে শহরের সার্বিক চিত্র। শহরটির দোকানদারদের মুখেও এখন স্বস্তির হাসি। সুপারমার্কেট মালিক মোবারক কাইদের মতো ব্যবসায়ীরা বলছেন, ক্ষতির বদলে লাভের মুখ দেখছেন তারা। আগে গরমে আর অন্ধকারে পচে যাওয়া পণ্যই ছিল লোকসানের প্রধান কারণ, কিন্তু এখন দিনরাত 24 ঘন্টা ঝলমলে আলোয় ব্যবসা চলছে পুরোদমে। এটা তো কেবল গল্পের শুরু। সংশ্লিষ্টরা জানিয়েছেন 2026 সাল নাগাদ এই কেন্দ্রের উৎপাদন ক্ষমতা করা হবে দ্বিগুণ। প্রায় 3 দশকের যুদ্ধ আর জ্বালানি সংকটের যে গভীর ক্ষত, সৌরশক্তি হয়তো সারিয়ে তুলবে সেই ক্ষত। মধ্যপ্রাচ্যের সবচেয়ে কম বিদ্যুতায়িত দেশটি এখন হাঁটছে আলোর এক নতুন পথে। নিবির আমিন, নিউজ 24। বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় বোর্ড গেম মনোপলির 90 বছর পূর্তি স্মরণীয় করে রাখতে যুক্তরাজ্যের রয়্যাল মেইল প্রকাশ করেছে 10টি নতুন স্টাম্প। শুধু তাই নয়, আনা হয়েছে সংগ্রাহকদের জন্য বিশেষ উপহারও। এই স্টাম্পগুলোতে খেলার বিভিন্ন মুহূর্ত এবং যুক্তরাজ্যের বিখ্যাত স্থানগুলোকে তুলে ধরা হয়েছে। তবে সবচেয়ে আকর্ষণীয় হলো মাত্র 5,000টি লিমিটেড এডিশন খেলার টোকেনও ছাড়া হয়েছে বাজারে। ছোটবেলার স্মৃতি জড়ানো বোর্ড গেম মনোপলি এবার জায়গা করে নিল ডাক টিকিটে। 90 বছরের জন্মদিন স্মরণীয় করে রাখতে রয়্যাল মেইল প্রকাশ করেছে 10টি নজরকাড়া স্ট্যাম্প। শুধু ফ্রি পার্কিং বা চান্সই নয়, স্ট্যাম্পগুলোতে রয়েছে খেলার বিখ্যাত স্থান অক্সফোর্ড স্ট্রিট থেকে শুরু করে লিভারপুল স্ট্রিট স্টেশনও। তবে আসল চমকটা অন্য জায়গায়। রয়্যাল মেল তাদের পোস্ট বক্সের আদলে তৈরি করেছে একটি বিশেষ খেলার টোকেন। তবে এই সুভেনিয়ারটি পাওয়ার ভাগ্য হবে মাত্র 5,000 মানুষের। 1935 সালে যুক্তরাষ্ট্রে যে খেলার যাত্রা শুরু হয়েছিল, তা আজ 90 বছরে পা দিল। যুক্তরাজ্যে খেলাটি পৌঁছানোর পর এই লন্ডনের রাস্তা এবং ল্যান্ডমার্ক সহ সংস্করণটি বিপুল জনপ্রিয়তা পায়। 90 বছরের দীর্ঘযাত্রায় মনোপলি কেবল একটি খেলাই নয়, বরং একটি সংস্কৃতিতে পরিণত হয়েছে। বর্তমানে 40টিরও বেশি ভাষায় বিশ্বজুড়ে বোর্ড গেমের আসর মাতিয়ে রেখেছে মনোপলি। নিবির আমিন, নিউজ 24। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর আকাশে উঠছে বিশ্বের সবচেয়ে বড় বড় বেলুন। আল বুকার্কিতে 53তম আন্তর্জাতিক বেলুন উৎসবে অংশ নিয়েছে 5 শতাধিক বেলুন। 9 দিনব্যাপী এই বর্ণিল আয়োজনের আকর্ষণ হিসেবে রয়েছে ভোরের আকাশে একসাথে শত শত বেলুনের উড়ে যাওয়ার মনোমুগ্ধকর দৃশ্য।
যুক্তরাষ্ট্রের আলুবুকারকির আকাশ যেন এক জাদুর ক্যানভাস, যেখানে তুলির বদলে উঠছে শয়ে শয়ে বেলুন। 53তম আন্তর্জাতিক বেলুন ফিয়েস্তার সবচেয়ে আকর্ষণীয় পর্ব গণ উড্ডয়ন দিয়ে শুরু হয়েছে এই রঙের উৎসব। রোববার সকালে শত শত বেলুন একসাথে আকাশে ডানা মেলে তৈরি করেছে এক অভূতপূর্ব দৃশ্য, যা দেখতে ভিড় জমিয়েছে হাজারো মানুষ। 1972 সালে খুব ছোট পরিসরে শুরু হওয়া এই আয়োজনই এখন বিশ্বের সবচেয়ে বড় বেলুন মেলা। প্রতি বছর অক্টোবরের প্রথম সপ্তাহে আলুবুকারকি যেন পরিণত হয় বেলুন প্রেমীদের এক মিলন মেলায়। 9 দিনের এই উৎসবে দেশ বিদেশের নানা প্রান্ত থেকে আসা মানুষ সাক্ষী থাকছে আকাশ জুড়ে এই রঙিন খেলার। এবারের আসরে 500-এরও বেশি নজরকাড়া নকশার বেলুন অংশ নিচ্ছে। দিনের আকাশে রঙের খেলার পাশাপাশি রাতের আধারেও আলো জেলে মুগ্ধতা ছড়াচ্ছে বেলুনগুলো। আগামী কয়েকদিন আলুবুকারকির আকাশ জুড়ে চলবে এই জাদুকরী বেলুনদের এমন মনোমুগ্ধকর ভেসে বেড়ানো। নিবিড় আমিন, নিউজ 24। আর এই ছিল গ্লোবাল টাইমের এখনকার আয়োজন। সবাইকে ধন্যবাদ।